মুখের ওপর উষ্ণ নিঃশ্বাসের উপস্থিতি টের পেতেই মাঝরাতে হঠাৎ ঘুমটা পাতলা হয়ে এলো আয়াতের। কারো তপ্ত নিঃশ্বাস তার গালের খুব কাছে আছড়ে পড়ছে। গভীর ঘুমে আচ্ছন্ন আয়াতের শরীরে এক অদ্ভুত শিহরণ খেলে গেল। ঘুমের ঘোরেই সে অনুভব করল কেউ একজন তার খুব কাছে বসে আছে। কারো দীর্ঘ আঙুলগুলো অত্যন্ত যত্ন নিয়ে তার কপালে ছড়িয়ে থাকা অবাধ্য চুলগুলো সরিয়ে দিচ্ছে। সেই স্পর্শে কোনো লোলুপতা নেই, নেই কোনো আদিম কামনা, বরং আছে এক অপার্থিব মায়া আর সুরক্ষার ছোঁয়া। তবে সেই ছোঁয়ায় মিশেছিল এক অদ্ভুত অস্থিরতা। আয়াতের গাল দুটো খুব আলতো করে ছুঁয়ে গেল সেই হাত, যেন মোমের তৈরি কোনো দামি জিনিস ভাঙার ভয়ে সে একটু বেশিই সতর্ক। আয়াতের অবচেতন মন চাইল চোখ মেলে তাকাতে, কিন্তু ঘুমের আচ্ছন্নতা তাকে গভীর অতলে টেনে নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই কানে এক তপ্ত ফিসফিসানি ভেসে এলো, যেন সুদূর কোনো জগৎ থেকে আসা এক সতর্কবাণী। তোমার এই জঘন্য স্বামীটা বড্ড স্বার্থপর হয়ে যাচ্ছে আয়াত। তার নিজেকে সামলানো এখন বড্ড কঠিন হয়ে পড়ছে। নিজের স্বার্থে তোমার সাথে কোনো অন্যায় করে বসলে সেটা কি খুব বড় ক্ষতি হবে? নিজেকে দেওয়া কথা আমি রাখতে পারলাম না আয়াত। তোমার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা এখন আমার সাধ্যের বাইরে। নাও প্রিপেয়ার ইয়োরসেলফ ইন ফিউচার। এই মানুষটাকে হ্যান্ডেল করতে তোমার খুব বেশি অসুবিধা হতে পারে। এই মনের ভেতরকার ঝড় সামলানোর জন্য আগে থেকেই সাবধান হওয়া শুরু করো। কথাগুলো কানে পৌঁছালেও আয়াতের অসার মস্তিষ্কের গহীনে প্রবেশ করতে পারল না। সে শুধু একবার আধবোঝা চোখে তাকানোর চেষ্টা করল। ঝাপসা দৃষ্টিতে দেখল সামনে কেউ একজন ছায়ার মতো বসে আছে, যার অবয়ব এই অন্ধকারেও এক অদ্ভুত অভিজাত্য ছড়াচ্ছে। কিন্তু পরক্ষণেই একরাশ ক্লান্তি তাকে গ্রাস করলো। সে একটু নড়েচড়ে পাশ ফিরে আবারও অতল ঘুমে তলিয়ে গেল। সকালের দরজায় তীব্র করাঘাতের শব্দে আয়াতের ঘুম ভাঙল। এলোমেলো চুলে কোনো মতে দরজা খুলতেই দেখলো সামনে আরভান দাঁড়িয়ে, তার পরনে কালো টি শার্ট আর বাপাশে অ্যাডিডাস লেখা একটা ট্রাউজার। কিন্তু মেজাজটা যেন সকালের আকাশের মতোই গুমোট। তার চোয়াল শক্ত হয়ে আছে, চোখের মনি শীতল। আয়াতের ঘুম জড়ানো চোখ আর এলোমেলো চুলের বর্ণ সৌন্দর্য দেখে আরভান মুহূর্তের জন্য থমকালো। এক পলক তাকিয়ে সে দ্রুত দৃষ্টি সরিয়ে নিল। নিজেকে সামলে নিয়ে গম্ভীর গলায় বলল, গেট আপ। এত বেলা করে ঘুমালে বাড়ির কাজ করবে কে? তোমাকে পুতুলের মতো সাজিয়ে রাখতে এ বাড়িতে আমি আনিনি। 5 মিনিট সময় দিচ্ছি। রেডি হয়ে তোমার সকল স্টাডি পেপারস আর ভর্তির ফাইল নিয়ে নিচে আমার জন্য ওয়েট করবে। কুইক। কথাটা বলেই আরবান আর এক মুহূর্ত দাঁড়ালো না, গটগট করে চলে গেল। আয়াত কিছুক্ষণ হতভম্ব হয়ে দরজায় হাত দিয়ে দাঁড়িয়ে রইল। আরবানের কথাগুলো তার মস্তিষ্কে আলোড়ন তুলতে কিছুটা সময় নিল। মুহূর্তেই তার মুখটা উজ্জ্বল হয়ে উঠল। সে কি তবে সত্যিই আবার কলেজে যেতে পারবে? এই লোকটা কি সত্যিই অতটা খারাপ যতটা সে নিজেকে দেখায়? নাকি এলিনা চৌধুরী বলা সেই কথাটাই সত্যি? এই কর্কশ খোলসটা তার ভেতরের কোনো চরম একাকিত্বকে আড়াল করার একটি মাধ্যম মাত্র। আয়াত দ্রুত ওয়াশরুমে গেল। ফ্রেশ হতে গিয়ে বেসিনে হাত রাখতেই তার চোখ পড়ল বাঁ হাতের ওপর। কালকের সেই ছ্যাঁকা লাগার জায়গাটায় কেউ খুব যত্ন নিয়ে মলম লাগিয়ে দিয়েছে। আয়াতের ভ্রু কুঁচকে গেল। সে তো মলম লাগায়নি, এমনকি তার হাতে যে ছ্যাঁকা লেগেছে সেটা সে কাউকে বলেওনি। তবে কি ওই বদলোকটা এসেছিল? না, অসম্ভব। সে তো শুধু ক্ষত দিতে জানে, মলম লাগানো তার ধাতে নেই। তাছাড়া ঘর তো ভেতর থেকে বন্ধ ছিল। তাহলে কি রাতের সেই ছায়াটা সত্যিই ছিল? এই ব্যাপারটা লোকটাকে একবার জিজ্ঞেস করবে ভাবলো, কিন্তু পরক্ষণেই দমে গেল। যদি সে সোজাসুজি অস্বীকার করে, তবে এই অপমানের পাহাড় সে কোথায় লুকাবে? এক অজানা দ্বিধা আয়াতের মনে দোলা দিলেও কলেজের কথা ভেবে সে আর বেশি ভাবল না। দ্রুত রেডি হয়ে সকল কাগজপত্র ফাইল ভরে নিজের ছোট পাস ব্যাগটা কাঁধে ঝুলিয়ে নিচে নামলো। নিচে এসে দেখলো আরবান এখনো নামেনি। আয়াতের মনে মনে প্রচন্ড রাগ হলো। তাকে 5 মিনিট সময় দিয়ে এই লোক নিজেই 10 মিনিট দেরি করছে।
মেয়েদের মতো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সুদর্শন বানানো ছাড়া এই লোকের আর কোনো কাজ নেই। মনে মনে সে সহস্র গালি দিল আরভানকে। ঠিক তখনই সিঁড়ি দিয়ে আরভান নেমে এলো। আজও তার গায়ে সাদা শার্ট আর উপরের দুটো বোতাম খোলা, কোমরে বেল্ট দিয়ে আটকানো ফর্মাল কালো প্যান্ট, শার্টের স্লিভ দুটো বরাবরের মতো গুটানো। তবে আজকের চুলগুলো খুব একটা পরিপাটি নয়, কিছুটা অগোছালো হয়ে কপালের ওপর আঁচড়ে পড়ছে। আরবানের এই বন্য অভিজাত্যের মিশেল রূপটা আয়াতের পাঁজরের তলায় এক অসহ্য ধুকপুকুনি তুলে দিল। কি এক বিচিত্র যন্ত্রণা! সে যত চায় এই লোকটার থেকে নিজেকে সরিয়ে রাখতে, লোকটা যেন ঠিক ততবারই নতুন কোনো রূপে তার সামনে এসে দাঁড়িয়ে আয়াতের সব প্রতিরোধ তছনছ করে দেয়। আয়াতের ধ্যান ভাঙল আরভানের বিদ্রুপাত্মক কথায়। ওভাবে হাঁ করে থেকে তোমার মুখের জীবাণু বাতাসে মিশিয়ে নতুন ভাইরাস ছড়াতে চাইছো? তুমি তো দেখছি চীনের থেকেও বেশি ডেঞ্জারাস, মিসেস আয়াত। I know I am too handsome, but don't waste my time. আয়াত প্রথমে একটু থতমত খেয়ে গেল। নির্লজ্জের মতো ওভাবে তাকিয়ে থাকায় সে নিজেও খানিকটা অপ্রস্তুত বোধ করছিল। লজ্জায় সে কুঁকড়ে যাচ্ছিল, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে পাল্টা জবাব দিল। মিস্টার আরভান, আপনি সুদর্শন হতে পারেন, কিন্তু আপনার শব্দচয়ন আর মানসিকতা বড্ড কদর্য। আমি আপনার দিকে মুগ্ধ হয়ে তাকাচ্ছিলাম না, বরং ভাবছিলাম স্রষ্টা কেন কিছু মানুষকে চেহারায় আলো দিলেও মনে অন্ধকার পুষে রাখার সুযোগ দেন। আর আমি হাঁ করেছিলাম না, শুধু আপনার দেওয়া সময় আর আপনার কাজের অমিল দেখে অবাক হচ্ছিলাম। আরবান আয়াতের এই তীক্ষ্ণ পাল্টা জবাবে কোনো পাত্তা দিল না, যেন তার কানে কোনো কথাই প্রবেশ করেনি। সে গটগট করে বাইরের দিকে হাঁটা দিল। দরজার কাছে পৌঁছতেই আয়াত পেছন থেকে বলে উঠল, আপনি কি কাল রাতে আমার রুমে ঢুকেছিলেন? আরবান একদম নির্দ্বিধায় বলে দিল, ঢুকেছিলাম। আয়াত চিৎকার করে উঠল, কি? আপনি একটা মেয়ের পারমিশন ছাড়া তার রুমে কিভাবে ঢুকলেন? আপনি তো শুধু জঘন্য নন, সাথে ভীষণ অসভ্যও। তাছাড়া দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল। আরভান পেছন ফিরে আয়াতের খুব কাছে এগিয়ে এলো। সে একটু ঝুঁকে আয়াতের কানের কাছে ফিসফিস করে বলল, আয়াত, তোমার রুমে একটা হিডেন ডোর আছে, যা কেবল আমি জানি। এরপর থেকে নিজেকে সাবধানে রেখো, কারণ আমি কখন ঢুকে পড়ে কি দেখে ফেলি তার গ্যারান্টি নেই। তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবে না। কথাগুলো অত্যন্ত নাটকীয়ভাবে বলে আরভান বাইরে চলে গেল। আয়াত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আরভানের এই নির্লজ্জ স্বীকারোক্তি আর রহস্যময় কথায় আয়াতের চোখ দুটো বিস্ময়ে আর রাগে বড় বড় হয়ে উঠল। বাইরে বেরিয়ে দেখলো সে দানবের মতো কালো রোলস রয়েস ক্যালিনান দাঁড়িয়ে আছে। তার সামনে হাতঘড়ির দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে ফারহান। আয়াতকে আসতে দেখে ফারহান হাসিমুখে এগিয়ে এসে বলল, কেমন আছো কৃষ্ণনয়নী? বলেই অভ্যাসবশত সে হাত মেলানোর জন্য হাত বাড়ালো, কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল গতদিনের সেই ভয়াবহ পরিস্থিতির কথা। সেদিন না জেনে হাত বাড়িয়েছিল বলেই হাতটা কোনোমতে বেঁচে গিয়েছিল। আজ আর সেই ঝুঁকি নিতে চাইল না। সে আরভানের দিকে আর চোখে তাকালো। আরভান তীক্ষ্ণ দৃষ্টি যেন তলোয়ারের মতো বিঁধছে, যা নিঃশব্দে বলে দিচ্ছে, হাত মেলালেই আজ তোরই হাত শরীর থেকে আলাদা করে দেব। ফারহান ভয়ে ঢোক গিলে দ্রুত হাত নামিয়ে নিজের জুতোর দিকে ঝুঁকে পড়ল। জুতো ঝাড়ার নাটক করতে করতে বলল, জুতায় অনেক ময়লা জমেছে। ইস, কি ময়লা! হ্যাঁ, আমি তো অনেক ভালো আছি। সোজা হয়ে দাঁড়িয়ে সে আবার বলল, তো কৃষ্ণনয়নী, নতুন ইউনিভার্সিটিতে ভর্তি হতে যাচ্ছ, কেমন ফিল হচ্ছে? ফারহানের কথা মাঝপথেই থমকে গেল আরভানের বজ্রকঠিন কণ্ঠের প্রশ্নে। কি নাম ধরে ডাকলি ওকে? ফারহান প্রমাদ গুনল। আজ যেন আরভানকে আস্ত এক জঁদরেল স্বামী মনে হচ্ছে। ফারহানের মনে মনে হাসি পেল। সেদিনই নিজের স্ত্রীকে ডেইজির অ্যাসিস্ট্যান্ট বানিয়ে পরিচয় দিচ্ছিল, আর আজ বউয়ের নাম ধরে ডাকলেও তার সহ্য হচ্ছে না। মানুষটা সত্যিই বিচিত্র। ফারহান আমতা আমতা করে বলল, বনু বলেছি এভি, বনু। আয়াত তো আমার বোনের মতো, তাই না আয়াত?
আরবান আর কোনো কথা বলল না। একটা শীতল এবং গম্ভীর চাউনি দিয়ে সে সজোরে গাড়িতে গিয়ে বসে পড়ল। আয়াত থম মেরে দাঁড়িয়ে রইল। এই দেশে আসার পর থেকে এই লোকটা এমন অদ্ভুত ও রক্ষণশীল আচরণ কেন করছে তা তার বোধগম্য হলো না। গাড়ি চলছে মেলবোর্নের মসৃণ হাইওয়ে দিয়ে। আরবান নিবিষ্ট মনে স্টিয়ারিং ধরে থাকলেও তার চোখ বারবার চলে যাচ্ছে ড্যাশবোর্ডের লুকিং গ্লাসে। সেখানে পেছনের সিটে বসা আয়াতের প্রতিচ্ছবি ভাসছে। আয়াত জানলার কাচের ওপাশে দ্রুত বেগে পিছিয়ে যাওয়া বিদেশের অচেনা পরিবেশ দেখছে। তার মনে এক অদ্ভুত হাহাকার। এই শহরটা সুন্দর, কিন্তু বড্ড বেশি পথ। তার খুব ইচ্ছা করছে জানলার কাঁচটা নামিয়ে একটু খোলা হাওয়া গায়ে মাখতে, কিন্তু সামনের চালকের আসনে বসা মানুষটার রক্তচক্ষু তাকে সেই সাহস দিচ্ছে না। ফারহান নীরবতা ভেঙে বলল, আয়াত, তোমার তো দেখছি আইএলটিএস করা আছে, স্কোরও বেশ ভালো। আয়াত নিচু স্বরে জবাব দিল, দাদাজান, জোর করে করেছিলেন। ফারহান অবাক হয়ে বলল, তোমার দাদাজান কি কোনো গণক ছিলেন নাকি? সে কিভাবে জানলো তুমি ফিউচারে অস্ট্রেলিয়া আসবে? তার দূরদর্শিতা তো জবরদস্ত। আয়াত কোনো কথা বলল না। এই প্রশ্ন তার মাথায়ও ঘুরপাক খাচ্ছে। তার পাসপোর্ট থেকে শুরু করে সবকিছু দাদাজান অনেক আগে থেকেই গুছিয়ে রেখেছিল, যেন তিনি জানতেন আরবান একদিন তাকে এই প্রবাসেই টেনে আনবে। হঠাৎ করে আরবান ড্যাশবোর্ডের একটা সুইচ টিপতেই আয়াতের পাশের কাঁচটি নিচে নেমে গেল। আয়াত চমকে সামনে তাকাতেই লুকিং গ্লাসে দুজনের চোখাচোখি হলো। আরবানের সেই গভীর রহস্যময় চোখের দৃষ্টিতে কি যেন এক আদিম দাবি ছিল, যা আয়াতকে মুহূর্তেই অস্বস্তিতে ফেলে দিল। সে দ্রুত নজর সরিয়ে নিল, কিন্তু আরবান যেন নাছোড়বান্দা। সে এক পলকও দৃষ্টি সরালো না। পাশে বসা ফারহান এই নীরব যুদ্ধের সাক্ষী হয়ে ঘামছিল। সে ভয়ে গলা পরিষ্কার করে বলল, ব্রো, আমার বয়স সবেমাত্র 29। এখনো একটা বউয়ের মুখ দেখা হয়নি আমার। প্লিজ তুই সামনে তাকিয়ে গাড়ি চালা, না হলে আমি আর তুই দুজনেই আজরাইলের সাথে মিট করব। তোর বউ তো পেছনেই বসে আছে। বাসায় গিয়ে সারা দিন দেখিস। দয়া করে সামনের রাস্তার দিকে তাকা, না হলে স্টিয়ারিং আমাকে দে। আরবান ভ্রু কুঁচকে একবার ফারহানের দিকে এমন ভাবে তাকালো যেন ফারহান এখনই ভস্ম হয়ে যাবে। সে কোনো জবাব না দিয়ে আবারও সামনে তাকিয়ে গাড়ির গতি বাড়িয়ে দিল। গাড়ি এসে থামলো মেলবোর্নের বিখ্যাত মোশন ইউনিভার্সিটি এর বিশাল ক্যাম্পাসে। চারিদিকে সুউচ্চ ভিক্টোরিয়ান স্থাপত্যের দালান আর সবুজ লন। শত শত শিক্ষার্থী ব্যস্ত পায়ে এদিক সেদিক ঘুরছে। আয়াতের চোখে এই বিশালতা দেখে ভয় আর বিস্ময় দুটোই জেগে উঠল। গাড়ি থেকে আরবান নামতেই যেন পুরো এলাকা স্তব্ধ হয়ে গেল। ক্যাম্পাসের মেয়েরা হাঁ হয়ে আরবানের দিকে তাকিয়ে আছে। আয়াত পাশে আরবানকে দেখে বুঝতে আর বাকি রইল না তারা কেন তাকিয়ে আছে। আয়াতের মনে এক অজানা অস্বস্তি দানা বাঁধল। কেন সবাই এই পাষাণ লোকটার দিকে এভাবে তাকিয়ে আছে? নিশ্চয়ই তারা জানে না এই লোকটা কতটা নির্দয়। তবে তার প্রচন্ড ইচ্ছা করল আরবানের ওই পরিপাটি অথচ সামান্য অগোছালো চুলগুলো আরো বেশি এলোমেলো করে দিতে, ইস্ত্রি করা সাদা শার্টটা দুমড়ে মুচড়ে দিতে, এমনকি সম্ভব হলে মুখে খানিকটা কালি মেখে দিতে, যাতে আর কেউ ওর দিকে তাকাতে না চায়। আয়াত নিজের এই অদ্ভুত ভাবনায় নিজেই অবাক হয়ে গেল। কি সব আবোল তাবোল ভাবছে সে? আরভান পেছনে ফিরে গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলে তুমি? আয়াত একটু ঘাবড়ে গিয়ে নরম গলায় বলল, লয়ের। আরবান আর কোনো কথা না বলে তাকে নিয়ে অ্যাডমিশন অফিসের দিকে এগিয়ে গেল। আয়াতের উপস্থিতিতে কাজটা কয়েক ঘন্টার মধ্যে প্রায় চূড়ান্ত হয়ে গেল। অফিস থেকে বের হতেই আরফানের ফোনে একটি জরুরি কল এলো। সে ইশারায় ফারহানকে আয়াতকে নিয়ে একটু এগিয়ে যেতে বলে পিছনে রয়ে গেল। ফারহান আর আয়াত যখন করিডর দিয়ে হাঁটছে, হঠাৎ পাশ থেকে একজন লম্বা এবং অত্যন্ত সুদর্শন অস্ট্রেলিয়ান যুবক ফারহানকে দেখে দাঁড়িয়ে পড়ল। তার নাম অ্যালান। সে এগিয়ে এসে বলল, ফারহান, হোয়াট আর ইউ ডুইং হিয়ার? ফারহান অ্যালানকে দেখে কিছুটা চমকে গিয়ে বলল, অ্যালান, তুই এখানে কি করিস? অ্যালান আয়াতের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করল, আমি এখানকার একজন লেকচারার।
বাট তুই এখানে কি করছিস? অ্যান্ড হুইচ সি? ফারহান দ্বিধায় পড়ে গেল। আরবানের স্ত্রী বললে যদি আরবান রেগে যায়, আবার অন্য কিছু বলাও বিপজ্জনক। সে আমতা আমতা করে বলল, সি ইজ এবিস ওয়াইফ। আয়াত এখানে ল ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে। অ্যালান আয়াতের দিকে তাকিয়ে বেশ অবাক হলো। তারপর হেসে বলল, নাইস টু মিট ইউ, লিটল সিস্টার আয়াত। আই অ্যাম দ্য লেকচারার অফ ল ডিপার্টমেন্ট। হোপ টু সি ইউ ইন মাই ক্লাস। আয়াত সৌজন্যমূলকভাবে মাথা নেড়ে সাই দিয়ে বলল, ইয়া শিওর। কথার মাঝেই অ্যালান একটু বিষণ্ণ স্বরে ফারহানকে উদ্দেশ্য করে নিচু স্বরে বলল, এবির কি খবর? ও কি এখনো আমাকে ভুলে আছে? ওকে বাঁচানোর জন্যই আমি সেদিন ওই ঝুঁকিটা নিয়েছিলাম। ফারহান আতঙ্কে আশেপাশে তাকালো। অ্যালান ফারহানের ভয়ার্ত দৃষ্টি দেখেই সব বুঝতে পারল। তাই কথা না বাড়িয়ে ফর্মালিটি বজায় রেখে হাত বাড়িয়ে বলল, ওয়েলকাম টু দ্য ইউনিভার্সিটি আয়াত। আয়াত হাত মেলাতে যাবে, ঠিক তখনই আরভান এসে বাজপাখির মতো আয়াতের নরম হাতটা নিজের শক্ত মুঠোয় পুরে নিল। তার চোখের সাদা অংশ রাগে লাল হয়ে উঠেছে। সে অ্যালানের দিকে তাকিয়ে হিমশীতল গলায় বলল, কারো ব্যক্তিগত জীবনের দিকে নজর দেওয়ার আগে নিজের সীমা মনে রাখা উচিত অ্যালান। বিশেষ করে যখন তুমি জানো আমি ঘৃণাটা কত যত্ন করে পুষে রাখি। আর কোনো কথা না বলে সে আয়াতের হাত ধরে হিড়হিড় করে সামনে টানতে শুরু করলো। আয়াত যন্ত্রণায় কোকিয়ে উঠে বলল, আমি হাতে ব্যথা পাচ্ছি, হাত ছাড়ুন। সবসময় অসভ্যতা না করলে কি আপনার পেটের ভাত হজম হয় না? আরভান তাকে সোজা গাড়িতে তুলে সজোরে দরজা বন্ধ করে দিল। ড্রাইভিং সিটে বসে ফারহানকে কল দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ওখানে ওই ফ্রড অ্যালানের সাথে আর 1 মিনিটও দাঁড়াবি না। সোজা অফিসে যা। পুরো রাস্তায় আরভান একটি শব্দ উচ্চারণ করল না। গাড়িটা অবশেষে বাড়ির সামনে বিকট শব্দে ব্রেক কষল। আয়াত কোনো কথা না বলে দ্রুত নেমে পড়ল। ড্রয়িং রুমে পা রাখতেই আরভানের গম্ভীর কণ্ঠস্বর তাকে থামিয়ে দিল। তোমার ওই ভার্সিটিতে ভর্তি ক্যান্সেল। আমি অন্য কোনো ভার্সিটিতে অ্যাডমিশন করিয়ে দেব। আয়াত প্রচন্ড বিরক্ত হয়ে আরভানের দিকে ফিরে তাকালো। কিন্তু আমি ওই ভার্সিটিতেই পড়বো মিস্টার আরভান। আপনার কথায় আমার সিদ্ধান্ত বদলাবে না। আপনার যখন তখন অধিকার খাটানো আমি মেনে নেব না। আরবান এক পা এগিয়ে এসে বলল, আয়াত, তুমি আমার ওপর জেদ দেখাচ্ছ? আমি বলেছি তুমি ওখানে পড়বে না, দ্যাটস ইট। আমি বলেছি মানে আমি ওখানেই পড়বো, না হলে পড়বই না। ওই অ্যালান সাহেবের সাথে আপনার পুরনো কোনো ব্যক্তিগত শত্রুতা থাকতেই পারে, সেটা আমার ওপর চাপিয়ে দিতে পারেন না। আরবানের চোয়াল শক্ত হয়ে এলো। আয়াত, তুমি আমার অবাধ্য হচ্ছ। তোমার কোনো আইডিয়া নেই যে আমার অবাধ্য হওয়ার ফল কি হতে পারে। আয়াত জেদ ধরে বলল, কি করবেন? বড় জোর বাড়ি থেকে বের করে দেবেন? দিন বের করে, আমি তো সেটাই চাই। আরবান এবার কোনো প্রতিউত্তর করল না। সে শুধু অদ্ভুতভাবে ঠোঁট বেঁকিয়ে এক রহস্যময় হাসি দিল। তারপর প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে শীষ দিতে দিতে সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। আয়াত হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। ওই শয়তানি হাসির মানে কি? লোকটা এমন করে হাসলো কেন? তার মাথায় কি এখন কি নিষ্ঠুর পরিকল্পনা চলছে? বিকেলের ম্লান আলো করিডোর জুড়ে এক অদ্ভুত মায়াবী আঁধার তৈরি করেছে। আয়াত গত 10 মিনিট ধরে আরভানের বন্ধ দরজার সামনে ঠায় দাঁড়িয়ে আছে। হাতে ধরা ফোনটা সিম কার্ডহীন এক টুকরো কাঁচ আর প্লাস্টিক ছাড়া আর কিছুই নয়। মেলবোর্নে আসার পর থেকে এক মুহূর্তের জন্য সে দাদাজানের সাথে কথা বলতে পারেনি। যে মানুষটা একদিন আয়াতকে চোখের আড়াল করলে অস্থির হয়ে যেতেন, যার রাতের ওষুধ থেকে সকালের নাস্তা সবটাই ছিল আয়াতের হাতের ছোঁয়ায়, আজ সেখানে তার কাজগুলো কে করে দিচ্ছে? দাদাজান কি তার অভাব বোধ করছেন? ভাবনার অতলে ডুব দিতেই আয়াতের চোখ থেকে এক ফোঁটা উষ্ণ অশ্রু গড়িয়ে চিবুকছিল। মানুষটা তাকে বড্ড মায়ায় বেঁধেছিলেন, অথচ শেষমেশ সেই মানুষটাই তাকে এক অনিশ্চিত ভবিষ্যতের মুখে ঠেলে দিলেন। কোন ভরসায় তিনি তাকে এই পাষাণ হৃদয়ের মানুষের হাতে সঁপে দিলেন, যার হৃদয়ে মায়ার বদলে কেবল বিষ আর প্রতিহিংসার রাজত্ব? ঠিক তখনই হড়বড় করে দরজাটা খুলে গেল।
আরবান বের হয়ে এলো। আয়াতকে নিজের ঘরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেও আরবান মোটেও অবাক হলো না। যেন সে আয়াতের উপস্থিতি আর নিঃশ্বাসের অস্থির ছন্দ অনেক আগেই টের পেয়েছিল। আরবান নিজের ট্রলি ব্যাগটা নিয়ে বেরিয়ে এসে দরজাটা সজোরে টেনে দিয়ে লক করে দিল। আয়াত কিছুটা হতভম্ব হয়ে গেল। এই লোকটা কি তাকে চোর মনে করে? সে কি অনুমতি ছাড়া কারোর রুমে ঢুকে পড়ার মতো অসভ্য? অপমানে আয়াতের কপালে বিন্দু বিন্দু ঘাম জমলো। তবুও সে নিজেকে সামলে নিল। আরভান ওকে উপেক্ষা করে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, কিন্তু কয়েক কদম হেঁটে হঠাৎ থমকে দাঁড়িয়ে পেছন ফিরল। তারপর ভ্রু কুঁচকে প্রশ্ন করল, আয়াত, তুমি কি ভূতের ভয় পাও? সে এমন গম্ভীর মুখে প্রশ্নটা করল যেন কোনো আন্তর্জাতিক সংকটের সমাধান খুঁজছে। আয়াতের মেজাজ মুহূর্তেই চড়ে গেল। সে মুখ বাঁকিয়ে জবাব দিল, আপনার মতো আস্ত এক দানবের বাড়িতে যেখানে আমি 24টা ঘন্টা পার করেছি, সেখানে ভূতের ভয় পাওয়াটা বিলাসিতা মাত্র। ভূতের চেয়েও ভয়ঙ্কর জীব তো আমার সামনেই দাঁড়িয়ে আছে। আপনি নিজেই তো সব ভূতের সর্দার। আরবান একটু সময় নিয়ে আয়াতের চোখের দিকে তাকালো। তার ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটে উঠল, যা অত্যন্ত রহস্যময়। সে এক পা এগিয়ে এসে কণ্ঠস্বর একদম খাদে নামিয়ে ফিসফিস করে বলল, আমি কিন্তু সব ভূতের সর্দার নই আয়াত। আমি হলাম সেই তৃষ্ণার্ত প্রেতাত্মা যে মাঝরাতে অতৃপ্ত বাসনা নিয়ে শিকারের খোঁজে বের হয়। সাবধানে থেকো আয়াত। এ বাড়িতে ভূত না আসলেও মাঝে মাঝে এমন এক ছায়ার আনাগোনা হয় যে তোমার ঘরের সব তালা আর নিয়ম অনায়াসেই ভেঙে ফেলতে পারে। নিজের দরজার চেয়েও বেশি সতর্ক থেকো নিজের মনের দরজা নিয়ে, ওটাই বেশি অরক্ষিত। আরবানের কথায় গুঁড়ো অর্থ বুঝতে আয়াতের কয়েক মুহূর্ত সময় লাগলো। যখন বুঝতে পারলো সে রাগে কথা হারিয়ে ফেললো, আরবান পুনরায় কণ্ঠস্বর গম্ভীর করে বলল, আমি কাল রাতে আগে ফিরতে পারবো না। বাড়িতে তুমি একাই থাকবে, তাই ভয় পেলে আগেই বলে দাও। ডেইজিকে আসতে বলবো, সে তোমার সাথে থাকবে। আয়াত জেদ ধরে বলল, প্রয়োজন হবে না, আমি একাই থাকতে পারবো। ভালো, তবে ডেইজি ছাড়া আর কেউ কলিং বেল দিলে দরজা খুলবে না। নিজের সেফটি নিয়ে কেয়ারলেস হবে না, কারণ আমি চাই না আমার অনুপস্থিতিতে আমার কোনো দামি প্রপার্টি ড্যামেজ হোক। আরবানের মুখে নিজেকে প্রপার্টি হিসেবে শুনে আয়াতের পিত্তি জ্বলে গেল। এই লোকটা কি কোনোদিন তাকে একজন রক্ত মাংসের মানুষ হিসেবে সম্মান দিতে শিখবে না? পরক্ষণেই এক অজানা কৌতূহল সামলাতে না পেরে সে ধীর গলায় জিজ্ঞেস করলো, আপনি কোথায় যাচ্ছেন? প্রশ্নটা করেই আয়াত নিজের ঠোঁট কামড়ে ধরল। কেন সে এই অধিকার খাটাতে গেল? আরভান যেন এই প্রশ্নটার জন্যই অপেক্ষা করছিল। সে এক পা দুপা করে একদম আয়াতের কাছে এগিয়ে এলো। আয়াত পিছু হটে দেয়ালের সাথে মিশে যেতেই আরভান তার দুপাশে হাত রেখে ঝুঁকে এলো। আয়াতের কানের কাছে মুখ নিয়ে উত্তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, কি ব্যাপার বলো তো আয়াত? হঠাৎ এমন মিসেস মিসেস ফিল দিচ্ছ কেন? সত্যি বলছি আয়াত, আজ প্রথমবার মনে হলো আমি একজন বিবাহিত পুরুষ, যার ঘরের বউ তার স্বামীর গন্তব্য জানতে ব্যাকুল। তোমার এই অধিকার বোধটুকুও বেশ মাদকতাময়। আরভানের শরীরের তীব্র পুরুষালী ঘ্রাণ আর তপ্ত নিঃশ্বাস আয়াতের বুক ধুকপুকুনি বাড়িয়ে দিয়েছে। সে দুই হাতে আরভানের বুক টেনে সরিয়ে দেওয়ার বৃথা চেষ্টা করে কাঁপা গলায় বলল, আপনার আজেবাজে কথা রাখুন। আমি আপনাকে স্বামী বলে মানি না, তাই অধিকার খাটানোর প্রশ্নই আসে না। আমি জাস্ট সাধারণ সৌজন্যবোধ থেকে জিজ্ঞেস করেছি। আরভান বাঁকা হেসে আয়াতের কপালে ছড়িয়ে থাকা এলোমেলো চুলগুলো খুব যত্নে কানের পিছনে গুঁজে দিয়ে বলল, আমি কি একবারও বলেছি আমি তোমাকে বউ হিসেবে মেনে নিয়েছি? এনিওয়ে, কিছু বলবে? আয়াত আমতা আমতা করে বলল, আমার একটা সিম কার্ড লাগবে। সিম দিয়ে কি করবে? আয়াত তেজি গলায় বলল, আমি আপনার মতো নিষ্ঠুর না যে নিজের শেকড় আর পরিবার ভুলে যাব। আমি দাদাজানের সাথে কথা বলতে চাই। আরবানের চেহারায় আবার সেই চিরচেনা কাঠিন্য ফিরে এলো। যে লোকটা তোমাকে আমার মতো এক পাষাণ হৃদয়ের মানুষের কাছে জোর করে এখানে পাঠিয়েছে, তার সাথে কথা বলে কোনো লাভ নেই আয়াত। তিনি জোর করেননি।
আপনি আমাকে অজ্ঞান করে এখানে নিয়ে এসেছেন। আরভান দায়সারা ভাবে হাসল। কথায় লজিক আছে তোমার। তবে আপাতত সিম কার্ডের কথা ভুলে যাও। নিচে ল্যান্ডলাইন আছে, ওখান থেকে যত ইচ্ছা যার সাথে ইচ্ছা কথা বলো। আমি এখন তোমাকে কোনো ব্যক্তিগত সিম দিচ্ছি না। আর হ্যাঁ, ওই ভার্সিটি আপাতত তুমি পড়াশোনা কন্টিনিউ করতে পারো। তবে সাবধান, অ্যালানের ছায়া থেকে তুমি দূরে থাকবে। কারণ আমি যদি জানতে পারি তুমি ওর সাথে কথা বলছো, তবে তোমার ওই ভার্সিটি যাওয়ার শখ আমি চিরদিনের মতো মিটিয়ে দিব। আয়াত রাগে ফেটে পড়ে বলল, আপনি এত একরোখা আর অসভ্য মানুষ, আপনার সমস্যা কি? আপনি কি অ্যালানকে ভয় পাচ্ছেন? নাকি মিস্টার অ্যালান আপনার ব্যাপারে এমন কিছু জানেন যা আপনি আমার কাছে লুকাতে চাইছেন? আরভান পাল্টা জবাব দেওয়ার আগেই তার ফোনে আরভানের কল এলো। রিসিভ করতেই ওপাশ থেকে ফারহানের আতঙ্কিত কণ্ঠে শোনা গেল, এবি জেসিকা অফিসে এসে হাঙ্গামা করছে। ও বলছে তোর সাথে কথা না বলে যাবে না। কি করব? আরভান চোয়াল শক্ত করে বলল, সিকিউরিটি দিয়ে বের করে দে। আরে ও একটা মেয়েকে এভাবে ন্যাকামো করবি না ফারহান। তোর এই সস্তা আবেগের মূল্য দেওয়ার মতো সময় বা রুচি কোনোটাই আমার নেই। তুই জানিস আমি একটা ইম্পর্টেন্ট কাজে বের হচ্ছি। এসব থার্ড ক্লাস ইস্যু নিয়ে আমাকে বিরক্ত করবি না। দ্যাটস ইট। ফোনটা কেটে আরভান আয়াতের দিকে একবার তীক্ষ্ণ নজরে তাকালো। তার সেই চাউনিতে রাগ আর অস্থিরতার এক বিচিত্র সংমিশ্রণ ছিল। সে কোনো কথা না বলে গটগট করে সিঁড়ি দিয়ে নেমে গেল। আয়াত নিস্পন্দন হয়ে দাঁড়িয়ে রইল। লোকটা একবারও স্পষ্টভাবে বলল না সে কোথায় যাচ্ছে। অথচ তাকে এই বিশাল ঘরের ভেতরে একা ফেলে যাচ্ছে। তাকে ল্যান্ডলাইনের আশ্বাস দিয়ে নিজের মতো বেরিয়ে গেল। আয়াত মনে মনে গজগজ করতে করতে নিজের রুমে চলে এলো। লোকটা যেমন রহস্যময়, তার চারপাশের মানুষগুলো তেমন অদ্ভুত। আয়াতের ভীষণ কান্না পাচ্ছিল, নিজেকে বড্ড অসহায় আর একা মনে হচ্ছে। তার মনের কোণে এক অদ্ভুত শূন্যতা আর অস্বস্তির দানা বাঁধল। এটা কি রাগ, নাকি না বলে চলে যাওয়ার অভিমান, সে নিজেই জানে না। শহরের কোলাহল থেকে দূরে নির্জন এক পরিত্যক্ত গুদামের ভেতরে ভ্যাপসা গুমোট অন্ধকার। চারিদিকের দেয়ালে নোনা ধরা নোনা গন্ধ আর স্যাঁতসেঁতে পরিবেশ এক বিভীষিকাময় আবহ তৈরি করেছে। ওপর থেকে ঝুলতে থাকা টিমটিমে বাল্বের আলোয় ঘরের ধূলিকণাগুলো বিষাক্ত এক নাচন নাচছে। ঘরটির মাঝখানে একটি কাঠের চেয়ারে হাত পা শক্ত করে বেঁধে রাখা হয়েছে এক যুবককে। তার সারা শরীরে ভয়ে ঘামছে। কপাল বেয়ে গড়িয়ে পড়া ঘাম আর চোখের নোনা জল মিশে একাকার হয়ে গেছে। যুবকের সামনে আয়েশি ভঙ্গিতে সোফায় বসে আছেন আরশাদ চৌধুরী। তার ঠোঁটের কোণে ঝুলে থাকা দামি চুরুটের ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে উপরে উঠেছে। আরশাদ চৌধুরীর শান্ত কিন্তু ক্রূর চাহনিতে যুবকের কলিজা কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। যুবকটি ফুঁপিয়ে উঠে অনুনয়ের সুরে বলল, স্যার, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। আমি সাধারণ একটা ছাত্র। দয়া করে আমাকে যেতে দিন। আরশাদ চৌধুরী চুটুর থেকে ছাই ঝাড়লেন, অত্যন্ত শীতল আর মোলায়েম গলায় বললেন, অবশ্যই তোমাকে ছেড়ে দেব। মিছে মিছে কেন তোমাকে আটকে রাখবো বলো? আমি তো আর পেশাদার খুনি নই যে তোমাকে এখানে কবর দেব। শুধু ছোট্ট এই ইনজেকশনটা তোমার শরীরে প্রবেশ করাবে ওরা, ব্যাস। তারপরই তুমি মুক্ত। নীল আকাশের নিচে ডানা মেলে ওড়ার জন্য একদম স্বাধীন। সামনে রাখা ট্রেতে থাকা নীলচে তরল ভর্তি সিরিঞ্জটির দিকে তাকিয়ে যুবকটি আর্তনাদ করে উঠল, প্লিজ আমাকে এই ড্রাগ দেবেন না স্যার, আমি মরে যাব। আমার মা-বাবা আছে, আমি আপনাদের পায়ে পড়ছি। দয়া করে আমার শরীরে এই বিষ প্রয়োগ করবেন না। আরশাদ চৌধুরী বাঁকা হাসলেন। চেয়ার থেকে উঠে ধীর পায়ে যুবকের কাছে এগিয়ে এলেন। তার চিবুক চেপে ধরে অত্যন্ত দরদমাখা কণ্ঠে বললেন, বোকা ছেলে, এত ভয় পাচ্ছ কেন? এই ড্রাগে কিছুই হবে না। আমার ছেলে আরভানকে দেখছো না? ওকেও তো আমি বছরের পর বছর এটা দিয়েছি। ও কি মরে গেছে? বরং দেখো, একজন তরুণ হিসেবে ও আজ কত সফল ব্যবসায়ী। এটা তোমাকে অন্য এক জগতের বাসিন্দা করবে।
তোমার মেধা আর সাহসের এমন বিকশিত ঘটাবে যা তুমি কল্পনাও করতে পারো না। তুমি অজেয় হয়ে উঠবে। যুবকটি এবার ক্ষোভে আর যন্ত্রণায় ফেটে পড়ল। আপনার ড্রাগ যদি এতই জাদুকরি হয়, তবে আপনার নিজের ছেলেকে কেন এখন আর দিচ্ছেন না? কেন আমাদের মতো অসহায় ছেলেদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন? আরশাদ চৌধুরীর হাসিমাখা মুখটা মুহূর্তেই কালো মেঘের মতো থমথমে হয়ে গেল। তার চোখের মনি হিংস্র পশুর মতো তীক্ষ্ণ হয়ে উঠল। দাঁতে দাঁত চেপে তিনি বললেন, দিতাম তো, আমার ছেলেকেই সব সময় দিতাম। কিন্তু কে যেন আমার সেই অনুগত ছেলের কানে আমার বিরুদ্ধে বিষ ঢেলে দিয়েছে। আমার প্রতিটি কথা যে ছেলে একসময় চোখ বুজে মেনে নিত, হঠাৎ একদিন সে বিদ্রোহ শুরু করলো। ও নিজেকে আমার হাতের মুঠোর বাইরে নিয়ে যাওয়ার স্পর্ধা দেখাচ্ছে। আমার তিল তিল করে তৈরি করা সাম্রাজ্যকে ভেঙে দিতে চাইছে। তাই তো আমাকে বিকল্প খুঁজতে হচ্ছে। আমাকে প্রমাণ করতে হবে যে ওকে ছাড়াও আমার এই ব্যবসার চাকা সচল থাকবে। একটু থেমে তিনি চুরুটটা অ্যাশট্রেতে পিষে ফেললেন। অবজ্ঞার সুরে বললেন, কিন্তু তোমার মতো অপদার্থের সাথে এত কথা বলছি কেন আমি? তুমি তো কেবল একটা গিনিপিগ। আরশাদ চৌধুরী হাতের ইশারায় তার লোকদের নির্দেশ দিলেন। পাশে দাঁড়িয়ে থাকা দুই বিশালদেহী লোক সিরিঞ্জটা তুলে নিল। যুবকটি শেষবারের মতো একটি ভয়ঙ্কর চিৎকার দিয়ে উঠল। না! নির্দয়ভাবে তার শরীরে ইনজেকশনটা পুশ করা হলো। কয়েক সেকেন্ডের চরম ছটফটানি, তারপর শরীরটা ধনুকের মতো বেঁকে গিয়ে নিস্তেজ হয়ে এলো। যুবকটি জ্ঞান হারিয়ে মাথা ঝুলিয়ে দিল। আরশাদ চৌধুরী বিরক্তির সাথে ভ্রু কুঁচকে রুমাল দিয়ে নিজের হাত মুছলেন। তারপর এক অদ্ভুত বিদ্রূপাত্মক হাসি দিয়ে বললেন, বড্ড দুর্বল এরা। আমার ছেলের মতো তেজস্বী একটাকেও পেলাম না, সব জঞ্জাল। একটু থামলেন তিনি। আরভানের সেই জেদি মুখটা তার চোখের সামনে ভেসে উঠল। তিনি ভালো করেই জানেন আরভানের দুর্বলতা এখন কোথায় লুকিয়ে আছে। সেই দুর্বলতাকে ব্যবহার করেই তাকে আবার নিজের নিয়ন্ত্রণে আনা প্রয়োজন। কালই ছেলের সাথে আবারও দেখা করার চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন তিনি। ম্লান আলোয় আরশাদ চৌধুরীর ক্রূর হাসি যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠল। তিনি দ্রুত পায়ে গুদাম ঘর থেকে বেরিয়ে গেলেন। পিছনে পড়ে রইল এক যুবকের প্রাণহীন প্রায় দেহ আর আরভানের জীবনের সেই অন্ধকার অধ্যায়ের এক ভয়ঙ্কর পুনরাবৃত্তি মাত্র। আরভানের উপস্থিতিতে মেজাজটা যতটা খিটখিটে থাকত, তবে অনুপস্থিতিতে তার চেয়েও বেশি অস্থিরতা কাজ করছে আয়াতের মনে। পুরো বাড়িতে এক অদ্ভুত নিস্তব্ধতা, যা তাকে ক্রমশ গ্রাস করছে। হয়তো গত কয়েকদিন ধরে লোকটার ছায়ার সাথে থাকতে থাকতে সে অভ্যস্ত হয়ে পড়েছে। আর এটাই এখন আয়াতের নিজের ওপর বিরক্তির বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। নিজের ওপর রাগ হচ্ছে যে মানুষটা তাকে একটা বার ফোন করে খবর নেওয়ার প্রয়োজন মনে করল না। তাকে নিয়ে সে কেন এত ভাবছে? এই কয়েক ঘন্টার মেলবোর্নের আকাশটা যেন বড্ড বেশি ধূসর মনে হচ্ছে। বিকেলে কলিং বেলের আওয়াজে এক ছুটে নিচে গিয়েছিল সে, কিন্তু দরজার ওপাশে ডেইজি ছাড়া আর কারো দেখা মিলল না। পুরো একটা দিন কেটে গেল, আরবানের কোনো পাত্তাই নেই। মনের ওপর জেঁকে বসা এই ভার কমানোর জন্য আয়াত অগত্যা ড্রয়িং রুমের ল্যান্ডলাইন থেকে শেহজাদির বাংলাদেশি নাম্বারে কল দিল। বেশ কিছুক্ষণ রিং হওয়ার পর ওপাশ থেকে কেউ কলটা রিসিভ করলো না। আয়াত নিরাশ হয়ে রিসিভার নামিয়ে রাখতেই কয়েক সেকেন্ডের মাথায় ল্যান্ডলাইনটা সজোরে বেজে উঠল। আয়াত ওপারের মানুষটাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে নিজেই হড়বড়িয়ে কথা বলে উঠল। জানি অনেকদিন পর কথা হলে সবাই সবার খোঁজ খবর নেয়, কিন্তু আমি তা করব না, কারণ আমার সেই ধৈর্যটুকুও অবশিষ্ট নেই। সেও যদি আমি বোধহয় পাল্টে যাচ্ছি, নিজের ভেতরের পরিবর্তনগুলো আমি নিজেই নিতে পারছি না। যে মানুষটা আমার চরিত্রের দিকে আঙুল তুললো, যে এই পবিত্র বিয়েটাকে পুতুল খেলা বলে অপমান করলো, আমি কেন জানি সেই মানুষটার জন্যই অস্থির হয়ে উঠছি। বিশ্বাস করো, আমার মনে হচ্ছে তাকে এক পলক দেখা দরকার। পুরো একটা দিন পেরিয়ে গেল, অথচ সে একটা খবর পর্যন্ত দিল না। অথচ আমি নির্লজ্জের মতো তাকে নিয়ে ভাবছি, সামনে দেখার জন্য ছটফট করছি। আমার এই পরিবর্তনের কারণ কি বলতে পারিস?
এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার উপায় কি? কথাগুলো এক নিঃশ্বাসে বলে আয়াত হাঁপাতে লাগলো। ওপাশ থেকে কয়েক সেকেন্ড কোনো শব্দ এলো না, ঘুটঘুটে নীরবতা। আয়াত ভাবলো হয়তো নেটওয়ার্কের সমস্যা, কিন্তু পরক্ষণেই ওপাশ থেকে এক ভারী এবং চেনা পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো। তাকে নিয়ে এত টেনশন করে নিজের শরীর খারাপ করতে হবে না। কাল সকালেই সে ফিরে আসবে। কণ্ঠটা কানে আসতেই আয়াতের শরীর মুহূর্তেই হিম হয়ে গেল। হৃৎপিণ্ড যেন স্পন্দন ভুলে গেল, হাতের রিসিভারটা যেন বরফের মতো শীতল মনে হতে লাগলো। ওপাশে শেহজাদি নয়, আরভান। আয়াত পাথর হয়ে দাঁড়িয়ে রইল, তার কণ্ঠনালী শুকিয়ে কাঠ। ওপাশ থেকে আরভান গম্ভীর গলায় আবার বলল, ফারহান কিছুক্ষণের মধ্যেই বাড়িতে যাচ্ছে, কিছু জরুরি পেপারস নিতে। তুমি নিজের রুমে গিয়ে দরজা লক করে থাকবে, একদম বের হবে না। গুড নাইট। আয়াতের উত্তরের অপেক্ষায় না থেকে ওপাশ থেকে খট করে কলটা কেটে দিল। আয়াত ল্যান্ডলাইনের রিসিভারটা কানে ধরে পাথরের মতো দাঁড়িয়ে রইল। নিজের কানকে সে বিশ্বাস করতে পারছে না যে কথাগুলো সে পৃথিবীর কাউকেই বলতে চায়নি। সেই স্বীকারোক্তি স্বয়ং আরভানের কানে পৌঁছে গেল। সেও যদি ভেবে সে নিজের মনের সব দুর্বলতা তার সামনে উগরে দিল। সে সারাক্ষণ ঘৃণা করতে গিয়েও বারবার ব্যর্থ হচ্ছে। লজ্জায় আর সংকোচে আয়াতের ইচ্ছে করল মাটির নিচে ঢুকে যেতে। সে দুই হাতে নিজের মুখ চেপে ধরে সোফায় বসে পড়ল। তার সারা মুখ আর কান তপ্ত হয়ে উঠেছে। আরভানের সেই শান্ত অথচ কর্তৃত্ববাদী কণ্ঠস্বর বারবার কানে বাজছে। তাকে নিয়ে এত টেনশন করতে হবে না। আয়াত মনে মনে নিজেকে সহস্রবার ধিক্কার দিল। কাল যখন এই লোকটা ফিরে আসবে, সে তার সামনে গিয়ে দাঁড়াবে কোন মুখে? ছি আয়াত, তুই এতটাও বোকা কিভাবে হতে পারলি? নিজের কপালে মৃদু কারাঘাত করে সে বিড়বিড় করল। লজ্জার এই পাহাড় ডিঙিয়ে সে কিভাবে নিজেকে সামলাবে তা ভেবেই তার দম বন্ধ হয়ে আসছে। লোকটা নিশ্চয়ই মনে মনে বিজয়ীর হাসি হাসছে আর ভাবছে আয়াত তার প্রেমে পাগল হয়ে গেছে। যে লোকটা সামান্য সুযোগ পেলেই বিদ্রুপ করতে ছাড়ে না, সে এবার তাকে খোঁচা দেওয়ার মক্ষম অস্ত্র পেয়ে গেছে। সে ফিরে এলে নিশ্চয়ই সেই রহস্যময় হাসি দিয়ে বলবে, কি মিসেস আয়াত, আমার জন্য বুঝি বড্ড বেশি প্রাণ আনচান করছিল? আয়াত মনে মনে এক অদ্ভুত আর অবাস্তব দোয়া করিল। কাল সকালে সূর্য যেন কখনো না ওঠে। পৃথিবীর ঘূর্ণন কি একটি রাতের জন্য থমকে যেতে পারে না? এই মুহূর্ত থেকে সে কঠিন সিদ্ধান্ত নিল। আরভান ফিরে এলেও সে আর কখনো তার সামনে যাবে না। নিজেকে ঘরের চার দেয়ালের ওপরে আজীবন বন্দি করে রাখবে, তবুও এই বিদ্রূপকারী লোকটার মুখোমুখি হবে না। ওদিকে মাইলখানেক দূরে সমুদ্রের ধারের এক নির্জন কেবিনে বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছেন আরভান। হাতে ধরা ফোনের স্ক্রিনটা তখনও জ্বলজ্বল করছে। আয়াতের প্রতিটি শব্দ, তার কণ্ঠের সেই আর্তনাদ আর অসহায় স্বীকারোক্তি আরভানের হৃদয়ের কোনো এক সুপ্ত কোণে কম্পন সৃষ্টি করেছে। সে চোখ বন্ধ করে গভীর একটা দীর্ঘশ্বাস নিল। আয়াতের সেই আধো কাঁপা কণ্ঠের রেশ যেন এখনো তার কানে বাজছে। আরভান নিজের বুকের বাঁ পাশে হাত রাখলো। যে হৃৎপিণ্ডটাকে সে মৃত ভেবেছিল, আজ সেখানে এক অবাধ্য স্পন্দন। সে বুঝতে পারল নিজের ওপর তার নিয়ন্ত্রণ ক্রমশ শিথিল হয়ে আসছে। সে ভেবেছিল নিজেকে পাথরের মতো শক্ত করে রাখবে, এই মেয়েটার মায়া থেকে যোজন যোজন দূরে থাকবে। কিন্তু আয়াতের সেই অসহায় স্বীকারোক্তি তার হৃদয়ের সব দোলাই নিমিষেই গুড়িয়ে দিয়েছে। তার ঠোঁটের কোণে এক অদ্ভুত যন্ত্রণাময় প্রশান্তি ফুটে উঠল। সে বিড়বিড় করে বলল, নিজেকে আর কত ঠকাবে আরভান? যে আগুনের শিখা নেভাতে চেয়েছিলে, তা তো এখন তোমার পুরো অস্তিত্ব জুড়ে দহন সৃষ্টি করছে। এই মায়াবী জাদুকারীকে দূরে সরিয়ে রাখা এখন আর তোমার সাধ্যের বাইরে।